লাস্ট মনিটর কে? শহীদুল ইসলাম নীরব, রোল 2, 0802। 0802। শহীদুল ইসলাম মিরন নাকি? মিরন না মিলন কোনটা? নীরব। নীরব, নীরব, NIROB, নীরব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার টেলিফোন নাম্বারটা আমার কাছে মেসেজ দিয়ে পরে দিয়ে দিও ক্লাসের শেষে, ঠিক আছে? তো আমার সাথে পরিচয় আছে কিনা জানি না, আমি প্রফেসর SK মিত্র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন। আমাদের সাথে দেখা হয় নাই বোধহয় কোনো আনুষ্ঠানিক ভাবে, আজকে এই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে পরিচয়। তোমরা মূলত সেকেন্ড ইয়ারের ছাত্র, তোমরা থার্ড ইয়ারে উঠবা, কিন্তু এখন যে ক্লাসটা, এই ক্লাসটা হলো থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে ওঠার ক্লাস। কেন ক্লাসটা নেওয়া হইতেছে এটার গুরুত্ব তোমাদেরকে বুঝতে হবে। কারণ এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে তোমাদের সেশন টেশন সবকিছু কিন্তু একটু নড়বড় হয়ে গেছে। সেই অবস্থাতে দেখা যাচ্ছে যে এখানে অনেক সময় আমাদের ক্ষয় হয়ে যেতেছে। আমরা যদি সামনেরটা একটু আগে না রাখি, তাইলে সেকেন্ড ইয়ার পরীক্ষা যখন শেষ হবে তখন কিন্তু থার্ড ইয়ারে উঠলে, তখন থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে ওঠার জন্য যেই তোমার আইটেম গুলি করতে হবে এবং শেষ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে, তখন কিন্তু সেশন লস বা সেশন জাম যদি বন্ধ করতে হয় তাহলে সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে। তখন দেখা যাবে যে 3-4 মাস বা 5 মাস আমরা পিছনে আছি। সেই আমরা যেন পিছনে না থাকি তার জন্য আমরা কিন্তু আগায় থাকার জন্য প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আপনারা আগায় থাকেন তাদেরকে নিয়ে। এখন তোমাদেরকে আমরা বলি না যে কমিউনিটি মেডিসিন মুখস্থ করো বা কমিউনিটি মেডিসিন পরীক্ষা দাও, এগুলো আমরা এখন বলবো না। কিন্তু তোমরা যদি এখন ক্লাস না করো নিয়মিত এবং যদি কমিউনিটি মেডিসিনের এই লেকচার গুলি না শোনো, তাইলে এরপরে যে রকেটের গতিতে আমরা আগাবো তখন কিন্তু তোমরা আর পিছন দিকে যাওয়ার সুযোগ থাকবে না এবং এগুলি পিছনে পড়ে থাকবে। কিন্তু এই যে বেসিক পার্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর রিটেন এবং ভাইভা সব জায়গায় প্রশ্ন থাকে। অতএব এগুলি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ক্লাস না করলে আমাদের কিছু করার নাই এখন, কিন্তু আমরা কিন্তু রোল নম্বর গুলি টুকে রাখবো, কারা কারা কানেকশনে থাকবে। আমরা পরবর্তীতে যখন আমরা পরীক্ষা নিব, ছাত্ররা খারাপ করলে তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি আমাদের থাকবে না, কারণ তারা পাংচুয়াল না। পাংচুয়াল স্টুডেন্টের প্রতি টিচারদের সবসময় একটা খেয়াল থাকে, এটা মনে রাখবে। যারা নিয়মিত ক্লাস করে, নিয়মিত হাজির থাকে, টাইম মতো পরীক্ষা দেয়, তারা যদি ফাইনাল পরীক্ষা দেয় ভাইবা টেবিলে খারাপও করে, তখন কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটা দায়িত্ব যে এই ছেলেটা এই মেয়েটা সবসময় ক্লাসে ছিল এবং রেগুলার ছিল, হয়তো আজকে দুর্ভাগ্যবশত পারতেছে না, তাকে একটু অন্য প্রশ্ন ধরেন, ধরে দেখেন পারে কিনা। এই কথাটুকু আমরা অন্তত বলার একটা স্কোপ আমরা করে নেই। কিন্তু এটার সুযোগ যদি তোমরা না দাও তাইলে কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো না। তাই মনে করি না যে এই পড়াগুলি খেলার বিষয়, এগুলিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে তোমাদেরকে নোট টোট যা আছে সব করবা। ইউটিউবে দেওয়া হয়, ইউটিউব থেকে তোমরা এগুলি আবার পরে অবসর সময় একটু একটু করে টুকে নিবা। বই আছে, তোমরা তো বেশিরভাগই নোট বই পড়া আমি জানি, এন্ডেভার ছাড়া তোমরা অন্য বই পড়ো না, কিন্তু পার্কের বইটা তোমাদের পড়তে হবে। রশিদ কবির হায়দারের একটা বই আছে, ওটা পড়তে হবে। আর এই কর্নেল মোস্তফার একটা বই আছে। এই তিনটা বই তোমরা বললে সবকিছুর উত্তরই এখানে পাবে। তিনটা বই রেফারেন্স আমি দিলাম, তিনটা বই তোমরা পড়ো। বাকি বাইরের বই আরো অনেক আছে, এগুলি পড়ার দরকার নেই। এখন আমাদের যে সাবজেক্ট হলো কমিউনিটি মেডিসিন। এই সম্পর্কে বোধহয় ডাক্তার সাবা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি তোমাদেরকে কমিউনিটি মেডিসিন কি, কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন এবং এটার অবজেক্টিভ বা এই সম্বন্ধে বোধহয় আলাপ করছিল কি ওই দিন? বৃহস্পতিবার, হ্যাঁ আলাপ হয়েছিল কিনা গত বৃহস্পতিবারে? পড়াইছিল কিছু? প্রথম তোমাদের যে আইটেমের মধ্যে আছে, হ্যাঁ
মানে কথা তো তোমরা উত্তর দিতেছ না, রেসপন্ড করতেছ না ঠিক মতো। ইন্ট্রোডাকশন টু স্যার পড়াইছে স্যার। আইটেম নাম্বার 1 হইল ইন্ট্রোডাকশন টু কমিউনিটি মেডিসিন। এখানে আছে ডেফিনেশন অফ কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, community health, family medicine, population medicine, hygiene, community and its characteristic, changing concepts of public health, difference between community medicine and clinical medicine. তোমাদের কি আইটেম কার্ড বই আছে সাথে কেউর কাছে? কার্ড আইটেমের বইটা আছে কিনা কেউর কাছে আছে? তোমরা একটা কাজ করবা, যদি এখন তোমাদের স্যার নাই স্যার। কার্ড আইটেমের বই দিবে না, তোমরা অফিস থেকে একটা কার্ড আইটেমের বইয়ের প্রথম কয়েক পাতা ফটোস্টেট করে নিও। ফটোস্টেট করে প্রত্যেকের কাছে রাখবা, তাইলে তোমার পড়তে সুবিধা হবে। দেখে দেখে কোনটা কোনটা পড়লা এটা তুমি এখানে নোট করতে পারবা, মানে দাগ দিতে পারো, মার্ক করে রাখবা যে এটা এটা আমাদের পড়ানো হয়েছে তাইলে। এবং আমি কোনটা বলি ইম্পর্টেন্ট এটা তোমরা এখানে চিহ্ন দিয়ে রাখতে পারো। যেমন এই আইটেম কার্ডের 1 নম্বরের মধ্যে ডেফিনেশন অফ কমিউনিটি মেডিসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কমিউনিটি মেডিসিন এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে ডিফাইন কমিউনিটি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলি তোমাদেরকে খুব খুব ভালো পরিষ্কার ধারণা থাকতে হবে। কমিউনিটি মেডিসিন কি, কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন, তারপরে কমিউনিটির ডেফিনেশন, কমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স, কমিউনিটি মেডিসিনের সাথে রিলেটেড যে আরো কতগুলি সাবজেক্ট আছে, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, তারপর ফ্যামিলি মেডিসিন, তারপর হইলো পপুলেশন মেডিসিন। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু পাবলিক হেলথ, এগুলি কিছু কিছু অ্যালাইড সাবজেক্ট আছে যেগুলি তোমাদেরকে ডেফিনেশন গুলি, পাবলিক হেলথের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট এখানে। তারপর সোশ্যাল মেডিসিনের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পড়তে হবে। কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, সোশ্যাল মেডিসিন, এগুলোর ডেফিনেশন কিন্তু খুব ভালো করে, হাইজিন, এই 4টা ডেফিনেশন একদম খুব ভালো করে পড়তে হবে। কমিউনিটি মেডিসিন পড়তে গেলে প্রথমেই পড়তে হয় হোয়াট ইজ কমিউনিটি। কমিউনিটি না থাকলে আবার কিসের কমিউনিটি মেডিসিন? আমরা যদি কমিউনিটি মেডিসিনটাকে ভাগ করি, 2 ভাগে ভাগ করি, তাহলে একটা হলো কমিউনিটি আর একটা হলো মেডিসিন। মেডিসিন মানে কি? মেডিসিন কথার অর্থ কি? মেডিসিন কথার সাধারণ অর্থ হইল এগুলি মানুষের স্বাস্থ্য রোগ ব্যাধি নিয়ে ডিল করে। The branch of science that deals with the health care, এটা হলো মেডিসিন। হেলথ কেয়ার সম্পর্কে যেটা ডিল করে এটা হইলো মেডিসিন। মেডিসিন মানে হইলো হেলথ কেয়ার সম্পর্কে ডিল করা। কারণ হেলথ কেয়ারের মধ্যে আবার একটা হইতে পারে যে রোগ নিরাময় করা, রোগ সারাই দেওয়া, চিকিৎসা করে রোগ সারাই দেওয়া। আরেকটা হইতে পারে রোগ যাতে না হয় তার ব্যবস্থা করা। আর যদি হয়েও যায়, রোগটা সারার পর তার মধ্যে যাতে কোনো কর্ম অক্ষমতা না আসে, কোনো ডিসেবিলিটি না হয়, সেটার ব্যবস্থা করা। তাইলে দেখা যাইতেছে যে কমিউনিটি মেডিসিনের মধ্যে 2টা পার্ট, একটা হলো কমিউনিটি আর একটা হলো মেডিসিন। তাহলে কমিউনিটি মানে কি, এটার ডেফিনেশন বইয়ের 2-3টা আছে, দেখবা এর মধ্যে যে কোনো একটা পড়বা। তবে WHO এর একটা ডেফিনেশন আছে, কমিউনিটি ইজ এ সোশ্যাল গ্রুপ determined by geographical boundaries and or common values and interests. এটাও আছে। আরো ডেফিনেশন আছে, কমিউনিটি ক্যান বি ডিফাইন্ড এজ এ কালেকশন অফ গ্রুপ অফ পারসনস ইন সোশ্যাল ইন্টারাকশন ইন এ জিওগ্রাফিক্যাল এরিয়া and sharing a common social and cultural life. এটাই সবচেয়ে ভালো ডেফিনেশন, যেটা আমি দ্বিতীয়বার বললাম। কালেকশন অফ গ্রুপ অফ পারসন, গ্রুপ অফ পিপল, কালেকশন অফ গ্রুপ, এক দল মানুষ যদি একসাথে থাকে এবং তাদের মধ্যে যদি এক ধরনের সামাজিক ক্রিয়া বিক্রিয়া হয়, ইন সোশ্যাল ইন্টারাকশন, এবং তারা যদি একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে থাকে, সীমানা তাদের চিহ্নিত থাকতে হবে, এই সীমানার মধ্যে এই কমিউনিটি, এই সীমানার মধ্যে এই কমিউনিটি, এবং তাদের কি থাকবে, কমন সোশ্যাল এন্ড কালচারাল লাইফ। এই ডেফিনেশনটাকে বাংলায় কিন্তু কমিউনিটির বৈশিষ্ট্যগুলি বের করা যায়। একটা হলো গ্রুপ অফ পিপল, কমিউনিটি ইজ এ গ্রুপ অফ পিপল। 2 নম্বর হলো কি, দে আর ইন সোশ্যাল ইন্টারাকশন। 3 নম্বর কি, দে live in a defined geographical area
4 নম্বর কি, দে শেয়ারস এ কমন সোশ্যাল, দে শেয়ার এ কমন সোশ্যাল এন্ড কালচার লাইফ। মূলত এই 4টি বৈশিষ্ট্য। বইয়ের মধ্যে অনেক কিছু দিয়ে রাখছে, এত কিছুর দরকার নেই, 7-8টা দিয়ে রাখছে। 7-8টা বলতে কি আবার একটা বলতে হয়, ডেফিনেশনটা বুঝলে এই ডেফিনেশন থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে বলবা। কালেকশন অফ গ্রুপ অফ পিপল, প্রথম হইলো কমিউনিটি মানে একটা গ্রুপ অফ পিপল। তারপর হইলো তাদের মধ্যে কি থাকবে, সামাজিক ক্রিয়া থাকবে, ইন্টারাকশন, একজনের সাথে একজনের চলাচল, কথা বলা, খাওয়া দাওয়া, আচার অনুষ্ঠান, সমস্ত কিছু তাদের মধ্যে থাকবে, সোশ্যাল ইন্টারাকশন। আরেকটা কি, জিওগ্রাফিক্যাল এরিয়া, তারা একটা নির্ধারিত সীমানার মধ্যে থাকতে হবে, তাদের একটা বাউন্ডারি থাকবে, এক একটা কমিউনিটির একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির মধ্যে থাকতে হবে। এবং তাদের কি থাকবে, কমন সোশ্যাল এন্ড কালচারাল লাইফ। এই 4টা হইলো মূলত কমিউনিটির ক্যারেক্টারিস্টিক এবং কমিউনিটি ডেফিনেশন। এখন এই কমিউনিটি নিয়ে মেডিসিনের যে ব্রাঞ্চ ডিল করে সেটা হইলো কমিউনিটি মেডিসিন, সেটাই হইলো কমিউনিটি মেডিসিন। কমিউনিটি নিয়ে যারা ডিল করে, তাহলে কমিউনিটি নিয়ে কি ডিল করে, WHO একটা ডেফিনেশন দিচ্ছে, কমিউনিটি মেডিসিন ইজ এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার to the people by a health team in order to improve the health of the community. এই আবার আসছে কিন্তু টার্মটা এখানে কমিউনিটি। তাই কমিউনিটিটা আমি আগে বললাম, বইয়ের কমিউনিটির পরে কমিউনিটি মেডিসিন। আমি আগে বুঝলাম কমিউনিটি কি। কমিউনিটি মানে একটা গ্রুপ অফ পিপল, যখন একটা নির্ধারিত সীমানার মধ্যে তারা থাকে, একটা নির্ধারিত এলাকাতে থাকে, এবং তাদের মধ্যে যখন সোশ্যাল ইন্টারাকশন থাকে, এবং তারা যদি নিজেদের মধ্যে সোশ্যাল এবং কালচারাল লাইফ, কমন সোশ্যাল এবং কালচারাল লাইফ শেয়ার করে। এক একটা কমিউনিটির এক এক ধরনের সোশ্যাল এবং কালচারাল লাইফ তারা শেয়ার করে। তাহলে কমিউনিটি মেডিসিন বলছে ইজ এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। এই ডেফিনেশনটা বুঝতে হবে। যে কোনো পড়ালেখা করলে জিনিসটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু পরবর্তী দিনে মনে থাকে না। এটা একটা সিস্টেম অফ ডেলিভারি অফ, এটা একটা প্রথম মনে রাখতে হবে, ইট ইজ এ সিস্টেম। ডেফিনেশনে বলা হচ্ছে দিস ইজ এ সিস্টেম। কিসের সিস্টেম? ডেলিভারি। ডেলিভারি মানে হইলো দেওয়া, দান করা। ডেলিভারি করা মানে হইলো দেওয়া। ডেলিভারি অফ কি, কিসের? কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। হেলথ কেয়ার না শুধু, এখানে বলছে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কাদেরকে দিবে? টু দি পিপল। কারা দিবে? বাই এ হেলথ টিম। কিসের জন্য দিবে? টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি। এই ডেফিনেশনের ভিতরে সব আছে। এই ডেফিনেশনটা এত সুন্দর, এটার মধ্যে সমস্ত কিছু আছে। এরা প্রত্যেকটা অর্থ তোমাদেরকে এখন বুঝতে হবে। তাইলে বলছে কি, ইট ইজ এ সিস্টেম। সিস্টেম মানে কি, একটা ব্যবস্থা। একটা ব্যবস্থা থাকবে, কোনটার পর কোনটা দেওয়া হবে, কি দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে, কখন দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, কি দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, এটার জন্য প্ল্যান কি, সমস্ত কিছুটা থাকে। যেটা বলা হয়েছে এটা একটা সিস্টেম। সিস্টেম অফ ডেলিভারি। ডেলিভারি মানে প্রদান করা, প্রদান করা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। এটার অর্থ কি, বাংলা কি, কে বলতে পারে বলো? কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের বাংলা কে বলতে পারে দেখি? কার আছে বাংলা জানা, ইংরেজি? কেউ পারো কি? কেউ পারো না? পারো না? কি, কেউ তো নাই। স্যার কম্প্রিহেন্সিভ মানে তো স্যার ব্যাপকভাবে বোঝায়। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ ব্যাপক হয়, বাংলা হয়, কিন্তু এটার শুদ্ধ বাংলা হইল সার্বিক। সার্বিক, ব্যাপক না। ব্যাপকটা বোঝায় ডিগ্রি, কম বেশি মাঝারি এরকম, এটা হলো ডিগ্রি। কিন্তু সার্বিক বললে বোঝায় যে কোন কোন দিক নিয়ে এটা ডিল করে, সব দিক এটার মধ্যে আছে। কম্প্রিহেন্সিভ মানে হইলো সার্বিক, বাংলা লিখে রাখো। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে হলো সার্বিক স্বাস্থ্য সেবা, সার্বিক স্বাস্থ্য সেবা। তাহলে এখন তো একটা প্রশ্ন স্বাভাবিক উঠছে, আবার সার্বিকটা কি, কোন কোন দিক দিয়ে, এটা আমি আসতেছি পরে। কাদেরকে দিবে? জনগণকে দিবে, টু দি পিপল। কারা দিবে এটা? এটা কোনো ব্যক্তি একক ভাবে দিতে পারবে না, এটা দিবে একটা হেলথ টিম। পরের চ্যাপ্টার গুলিতে আমরা পড়াবো হোয়াট ইজ এ হেলথ টিম, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ হেলথ টিম, হোয়াট আর দ্য ফাংশনস অফ অ্যাক্টিভিটিস অফ হেলথ টিম। এটাও পরীক্ষা কিন্তু আসে, এটা হেলথ টিম। তাহলে কারা দিবে এটা?
একজন দিবে না, একটা টিমের মাধ্যমে দেওয়া হবে। কেন দিবে? উদ্দেশ্য কি থাকবে? টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি, জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য একটি স্বাস্থ্যের স্বাস্থ্য সেবা দানকারী দল, হ্যাঁ, যে সিস্টেমের মাধ্যমে সার্বিক স্বাস্থ্য সেবা দান করবে, সেই সিস্টেমটার নাম হইল কমিউনিটি মেডিসিন। এটা বোঝা গেছে নি? এখন বুঝছো কিনা অর্থ? Comprehensive healthcare is the জি স্যার। system of delivery of it is the system of delivery of comprehensive healthcare to the people by a health team in order to improve the health of the community. পরীক্ষার সময় তোমাদেরকে যে প্রশ্ন করা হয়, তোমাদেরকে প্রশ্ন করা হয় তিন ধরনের। একটা হইলো রিকল মেমোরি, তুমি অ্যানাটমি দাও, ফিজিওলজি দাও, বায়োকেমিস্ট্রি দাও, যা দাও, সব প্রশ্ন কিন্তু তিন ভাগে ভাগ করা আছে। একটা হইলো রিকল মেমোরি। রিকল মেমোরি হইলো তুমি কত বড় মুখস্থবাজ, এটা আমরা দেখতে চাই। মুখস্থবাদিতাই তুমি কত অগ্রগামী। তোমার যদি বলে হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন, যদি ফর করে বলে দাও সিস্টেম ডেলিভারি অফ কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার টু দ্য পিপল বাই হেলথ টিম ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি, আমরা বলবো ঠিক আছে, রাখো। এটা হচ্ছে আমরা সন্তুষ্ট হয়ে যাই তখন যে তোমার মেমোরি আছে, মুখস্থ যেটা করছো তুমি সেটা ধরে রাখছো। মুখস্থ বিদ্যা যাচাই করার জন্য হইলো রিকল মেমোরির প্রশ্ন। ডিফাইন, ক্লাসিফাই, টাইপস, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এগুলো হইলো সব মুখস্থ বিদ্যার যাচাই। তারপরে কি আছে? অ্যানালাইটিক্যাল। কিছু কিছু প্রশ্ন আছে অ্যানালাইটিক্যাল, তুমি বিশ্লেষণ করতে পারো কিনা, বিশ্লেষণ কইরা উত্তর দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বললাম যে সাপোজ মনে করো 5 বছরের একটা বাচ্চা আছে, এরকম শ্বাসকষ্ট নিয়ে, তার জ্বর আছে, তার শ্বাসকষ্ট আছে, ঘন ঘন শ্বাস পালায়, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, বলতো দেখি কি হইতে পারে? তখন যদি বলো যে স্যার এটা নিউমোনিয়া হইতে পারে, দ্যাট ইজ কল অ্যানালাইটিক্যাল। তাহলে একটা হইলো কি, একটা হইলো রিকল মেমোরি, একটা হইলো অ্যানালাইটিক্যাল। আরেকটা কি আছে? আরেক ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি হইলো তোমার, তুমি অবজারভেশন থেকে বলবা, তোমার দেখার থেকে তোমার প্রশ্নের উত্তর করতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে করায়। তাহলে এটা হইলো রিকল মেমোরির প্রশ্ন, হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন, তারপর হইলো অথবা ডিফাইন কমিউনিটি মেডিসিন। এবার তোমার প্রশ্ন করবে হোয়াট ডু মিন বাই কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। কম্প্রিহেনসিভ হেলথ কেয়ারটা কি? হেলথ কেয়ার কত রকম আছে? হেলথ কেয়ার আছে 4 প্রকার। চার প্রকার। প্রথম হইল প্রমোটিভ, তারপর হইলো প্রিভেন্টিভ, তারপর হইলো কিউরেটিভ, তারপর হইলো রিহ্যাবিলিটেটিভ। প্রমোটিভ মানে উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন। যেমন আমি যদি পুষ্টিকর খাদ্য খাই, ঠিক মতো সাবান দিয়ে হাত ধুই খাওয়ার আগে, খাদ্য বস্তু যদি ঠিক মতো ঢেকে রাখি, হ্যাঁ, আমরা যদি ঠিক মতো খাওয়া দাওয়া ঢেকে রাখি, এবং প্রত্যেক দিন যদি আমরা ঠিক মতো ভেজিটেবল খাই এবং অন্যান্য খাদ্য বস্তু সবগুলি সব মাপ মতো খাই, তাহলে আমাদের কি হবে? স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। দ্যাট ইজ কল প্রমোশন অফ হেলথ। প্রমোশন অফ হেলথের জন্য মূল কাজ হলো হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন ইজ দ্য মেইন টুল ফর হেলথ প্রমোশন। প্রমোশন হওয়ার পর হইলে আমরা যাই প্রিভেনশনে। প্রিভেনশনটা মানে কি? যে এই রোগটা আমার মধ্যে আসতে পারবে না। বিশেষ করে সংক্রামক ব্যাধির বেলা এটা খুবই কার্যকরী। যেমন বাংলাদেশে এখন 10টা রোগের বিরুদ্ধে শিশুদেরকে টিকা দেওয়া হয়, ইমিউনাইজেশন প্রোগ্রাম। 10টা রোগই প্রতিরোধ করা হয়েছে। এগুলি এখন নাই বললেই চলে, এগুলি অনেক কমে গেছে আগে থেকে। তাইলে আমরা প্রিভেনশন করি কি? বাই ভ্যাকসিনেশন। প্রমোশন করি বাই হেলথ এডুকেশন, প্রিভেনশন করি বাই ভ্যাকসিনেশন। এটা হলো প্রিভেনশন। তাহলে প্রমোটিভ এন্ড প্রিভেন্টিভ হয়ে গেল। তারপরে কি, রোগ হইলে পরে হাসপাতাল ভর্তি হয়ে ডাক্তারের কাছে যাই, ক্লিনিশিয়ানের কাছে। ক্লিনিশিয়ান তখন আমাদেরকে চিকিৎসা করে, ওষুধপত্র দিয়ে ভর্তি করে চিকিৎসা করে। দ্যাট ইজ কল কিউরেটিভ। এখন আমার রোগ ভালো হইলো, কিন্তু দেখা গেল আমার একটা হাত অবশ হয়ে গেছে, একটা পা অবশ অবস্থায় আছে, আমি হাঁটতে গেলে আমার ক্রেস লাগে, অথবা একজনকে ভর করে আমার হাঁটতে হয়, আমি ঠিক মতো হাঁটতে পারি না, বা আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমি দেখতে পারি না, আমার চোখের জ্যোতি কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, তখন আমাকে কি করতে হবে? আগের অবস্থায় আমাকে নেওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমার পাটা নষ্ট হয়ে গেছে, আমি একটা ক্রেস লাগাই দিলাম। আমার
চোখের পাওয়ার কমে গেছে, আমি চশমা দিয়ে দিলাম, আমি কানে কম শুনি, আমি হিয়ারিং এইড লাগাইলাম। এগুলি করিয়া আমি কি করি, আমি আগের মতো থাকতে চাই, রোগ হওয়ার আগে যেরকম ছিলাম সেরকম থাকতে চাই। সেটাকে বলা হয়েছে রিহ্যাবিলিটেটিভ। রিহ্যাবিলিটেট মানে হলো, রিহ্যাবিলিটেট করার অর্থ কি, পুনর্বাসন। পুনর্বাসন মানে আগের জায়গায় নিয়ে যাওয়া, ভালো থাকতে যেরকম আসলাম এরকম করা। তাইলে দেখা যাইতেছে যে আমাদের কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের 4টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ। তাহলে হোয়াট ডু মিন বাই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার? তখন বলবা যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মিনস provision of preventive, promotive, curative and rehabilitative care to the people from the womb to the tomb. womb বইল, কথার অর্থ কি? কথার অর্থ কি? WOMB, হোম, আর QMB, টম, দুইটা কথা আছে। হোম খালি ডব্লিউ জায়গা টি লাগে, বানান সব বাকি ঠিক আছে। এন্ড টম। মানে কি? মানে কি? হ্যাঁ, গর্ভ। ওম মানে গর্ভ না, ওম মানে জঠর, ইউটেরাস। ওম মানে হইল জঠর, জঠর থেকে কবর, জঠর কবর। জঠর মানে জননীর জঠরে যখন থাকে, মায়ের জরায়ুর ভিতরে যখন থাকে, এটার নাম হইল কি? এটার নাম হইল ওম। আর মাটির নিচে যখন যায় তখন এটা হয়ে থাকে টম। তাইলে বলা হয়েছে একেবারে আমাদের যখন সৃষ্টি হয়, ইউটেরাসের ভিতরে যখন আমাদের সৃষ্টি হয়, তার থেকে শুরু করে একেবারে মরার পরে মাটির তলে যাওয়া পর্যন্ত যেই সময় কালটা, সেই কাল পর্যন্ত যেই সেবা দেওয়া হয় সেটাকে বলা হয়েছে কি? এটাকে, সেই সেবাটা হইলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে কয়দিন দিলাম কয়দিন দিলাম না, একেবারে জননীর জঠরে সৃষ্টি হওয়ার থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যে সমস্ত প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার দেওয়া হয় জনগণকে, সেটার নাম হইলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কমিউনিটি মেডিসিনটা হইলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেওয়ার সিস্টেম, সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারটা কি? এই জিনিসটা হলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। একটু পর্যন্ত বোঝা গেছে কিনা? না বোঝা যায় না? আমার কথা বোঝা যায় না? যায় না? এই সিস্টেমে পড়াইলে বোঝা যাইব নাকি যাইব না? হ্যাঁ স্যার বোঝা যায়। বোঝা যায়। এখন খালি শূন্য রাখো, ধারণা করে রাখো যে এই বাস। এখন মস্ত করার দরকার নেই, এখন মস্ত করবে না, তুমি ফিজিওলজি, তারপরে তোমার কি কয় বায়োকেমিস্ট্রি, এগুলি মস্ত করবো, তারপরে তোমার সামনে পরীক্ষা দিবে ফাইনাল। মাথার মধ্যে ওইটা রাখবা 1 নম্বরে, এটা রাখবা 2 নম্বর কোথায়, কিন্তু শুনে রাখতে হবে। মানুষ যখন শুনে তখন মানুষ কিছু না কিছু মনে রাখে। মানুষ যখন শুনে তখন কিন্তু কিছু না কিছু মনে রাখে। বলছে যখন আমি শুনি তখন সামান্য মনে রাখি, যখন আমি শুনি এবং দেখি আমি তার অনেকটাই মনে রাখি, যখন আমি দেখি, শুনি এবং করি তখন আমি প্রায় পুরোটাই মনে রাখি। হোয়াট আই হিয়ার, হোয়াট আই হিয়ার, হোয়াট আই সি, হোয়াট আই হিয়ার, সি অ্যান্ড ডু। চাইনিজ প্রবাদ আছে এটা। আমি যা কিছু শুনি তার সামান্য মনে রাখি, আমি যা কিছু দেখি এবং শুনি তার বেশ কিছুটা মনে রাখি, কিন্তু আমি যা কিছু শুনি, দেখি এবং নিজে করি তার অধিকাংশটাই আমি মনে রাখি। মনে রাখার থিওরি হইলো ফার্স্ট পেজে আছি আমরা, শোনায় এখন খালি শুনতেছ, এখন আর কিছু নাই। তাহলে আমরা কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন বললাম। হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন এটা জানলাম, হোয়াট ইজ এ কমিউনিটি এবং হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কমিউনিটি, এটুকু আমরা শুনলাম। এখন দেখি আরো 2টা ডেফিনেশন আছে, এটা পড়ব। প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিন মানে হলো মডার্ন প্রিভেন্টিভ মেডিসিন হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ দি আর্ট এন্ড সায়েন্স অফ হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন, ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন। এটা খুব সহজ ডেফিনেশন, পার্কের বইয়ে আছে ডেফিনেশনটা। প্রিভেন্টিভ মেডিসিন মানে হলো দি আর্ট এন্ড সায়েন্স, আর্ট এন্ড সায়েন্স বিজ্ঞান এবং কলা দুইটাই আছে এটার মধ্যে। দি আর্ট এন্ড সায়েন্স অফ হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন,
ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন, এটাকে বলা হয়েছে প্রিভেন্টিভ মেডিসিন। আর সোশ্যাল মেডিসিনটা কি? স্টাডি অফ দি ম্যান এজ এ সোশ্যাল বিং। মানুষ যে একটা সমাজবদ্ধ জীব, এই শুধু মানুষের রোগ নিয়ে ডিল করলে হবে না, মানুষ যে সমাজে বাস করে সেই সমাজটাকেও আমার বিশ্লেষণ করতে হবে, রোগের সাথে কি সম্পর্ক। যেমন বস্তির মধ্যে থাকিয়া সব এখন হয়েছে হিরোইন খোর। কেন হয়েছে? বস্তির যে লোকগুলি আছে এগুলি কোন কাজকর্ম নাই, অবসর সময় বসে বসে সময় কাটায় আর বসে বসে জমায় হিরোইন খেয়ে। তাহলে বস্তির যদি না থাকতো তাহলে কিন্তু তার এই চরিত্র হইতো না এবং তার এডিকশন নামে এই রোগটা সৃষ্টি হইতো না। তাহলে সমাজটার সাথে এটার একটা সম্পর্ক আছে। এটা বলছে, এটাতে কি বলছে? স্টাডি অফ দি ম্যান এজ এ সোশ্যাল বিং ইন হিজ টোটাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এন্ড সোশিও ইকোনমিক। তাহলে একটা মানুষ যে একটা সামাজিক জীব, তার এনভায়রনমেন্টের মধ্যে যে মানুষ একটা সামাজিক জীব, সেই বিষয়টা স্টাডি করা হইলো সোশ্যাল মেডিসিন। এটা তোমার পড়তে হবে, হোয়াট ইজ সোশ্যাল মেডিসিন, হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন। পাবলিক হেলথ হইলো আরেকটা। তাহলে আমি বলছি পাবলিক হেলথ, সোশ্যাল মেডিসিন, প্রিভেন্টিভ। পাবলিক হেলথের ডেফিনেশনটা খুব কঠিন, কিন্তু এইটা যে পারে তার আমি ভাস করে দিব। নির্ভুল ভাবে যে আমার কাছে বলছে কোন পরীক্ষায়, আমি তারা ভাস করে দিচ্ছি। আর একটা প্রশ্ন করি না, একটা তার ছেড়ে দেন, সব পারবো। এটা যখন পারছে সব পারছে। কেমন ডেফিনেশনটা? ডেফিনেশনটা কে দিচ্ছে? উইন্সলো, CEA উইন্সলো 1920 সালে দিচ্ছে। 6 লাইনের ডেফিনেশন। এটা মুখস্থ করে মানে তার যে মেমোরি কি করা এটা বোঝা যায়। The science and art of preventing disease, prolonging life, and promoting health and efficiency through organized community efforts for the sanitation of the environment, the control of communicable infections, the education of the individual in personal hygiene, the organization of medical and nursing services for early diagnosis and preventive treatment of disease, and the development of social machinery to ensure for every individual a standard of living adequate for the maintenance of health, so organizing this benefit as to enable every citizen to realize his birthright of health and longevity. এই 6 লাইন ডেফিনেশন, এটা যে মুখস্থ করছে সব পারবো, পারবো না কেমন? এটা আমার পরীক্ষা, আমি এটা দিয়ে পরীক্ষা নেই। এটা ধরলে পারলে আমাকে যাও, তুমি, তোমার দরকার নেই। কেউ পারে কেউ পারে না, 2-3 জনে পারছে, পাস করে দিয়ে দিচ্ছে। এই ডেফিনেশনটার মধ্যে সব আছে কথা, এটার মধ্যে একবারে সব দেওয়া আছে। দি সায়েন্স এন্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, কি ডিজিজ প্রিভেনশন, প্রলঙ্গিং লাইফ, জীবনযাত্রার মান, জীবনযাত্রা বর্ধিত করা, প্রমোটিং হেলথ এন্ড এফিসিয়েন্সি, কর্মক্ষমতা, স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বাড়ানো, থ্রু অর্গানাইজড কমিউনিটি এফর্ট, একেবারে মানে ই করা, সুনিয়ন্ত্রিত, সুবিন্যস্ত একটা কমিউনিটির জনগণের একটা ইচ্ছা এবং শক্তি দ্বারা, ফর দ্য স্যানিটেশন অফ দি এনভায়রনমেন্ট, কন্ট্রোল অফ কমিউনিটি, সব আছে এর ভিতরে। এটা মিশনটা পারলে মস্ত করবা, না পারলে তো নাই। পাবলিক হেলথের উদ্দেশ্যটা কি? প্রমোশন অফ হেলথ, রেস্টোরেশন অফ ডিস্টর্টেড হেলথ, প্রিভেনশন অফ ডিজিজ এন্ড প্রলঙ্গেশন অফ লাইফ এক্সপেক্টেন্সি। এইগুলি হলো তোমার এই 1 নম্বর এর মধ্যে আছে, দেখবা ডেফিনেশন, কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন। তারপর হইলো হাইজিন। হাইজিনটা হইলো তোমার কি? হাইজিনটা হইলো ভালো থাকার যে জ্ঞান বিদ্যা, এটা হইলো হাইজিন, ভালো থাকার। ইট ইজ কল হাইজিন। হাইজিয়ার থেকে আইছে হাইজিন। তাকে এটা পরে আমরা পড়াবো, অন দরকার নাই। তারপরে আমরা বলছি কমিউনিটি এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক। কমিউনিটি কাকে বলে, বৈশিষ্ট্য কি। তারপর হইলো এইবার এটা সাবা পড়াইছে, আমি শুনছি কমিউনিটি মেডিসিন এবং ক্লিনিক্যাল মেডিসিনের ডিফারেন্স।
এটা বোধহয় ভরাইছে না? ভরাইছে তো? জি এটা স্যার, আমি পড়াইছে স্যার। এটা কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা এক বছর 2 বছর পর ঘরে আসে। ডিফাইন কমিউনিটি মেডিসিন হাউ ডিফার্স ফ্রম ক্লিনিক্যাল মেডিসিন, এই প্রশ্নটা এটি থাকে। ডিফাইন কমিউনিটি মেডিসিন হাউ ইট ডিফার্স ফ্রম ক্লিনিক্যাল মেডিসিন। ক্লিনিক্যাল মেডিসিনের মূল কাজ হইল রোগ সারানো, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমে। কমিউনিটি মেডিসিনের কাজ হইল কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, এর মধ্যে ক্লিনিক্যাল মেডিসিনও আছে। কিউরেটিভ পার্টটা হলো ক্লিনিক্যাল মেডিসিন, আমি বলছি না প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ। তাহলে ক্লিনিক্যাল মেডিসিন ইজ ইনক্লুডেড আন্ডার কমিউনিটি মেডিসিন, কিউরেটিভ পার্টটা। ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দি স্বাস্থ্য আর রোগ এক জিনিস। হোয়াট ইজ হেলথ? ডেফিনেশন পড়াইছে হেলথের ডেফিনেশন। Health is a state of complete physical, mental and social well-being, not merely the absence of disease or infirmity. তাহলে দেখো, health is a state of complete physical, mental and social well-being, not merely the absence of disease. শুধুমাত্র রোগ থেকে দূরে থাকাই স্বাস্থ্য না, এটা একটা মাত্র অঙ্গ, কিন্তু এর মধ্যে বহু কিছু আছে। ক্লিনিক্যাল মেডিসিন শুধু একটা অংশ নিয়ে ডিল করে, রোগ সারাই দেয়। দ্যাট ইজ কল্ড ক্লিনিক্যাল মেডিসিন। এটা বলবা ক্লিনিক্যাল মেডিসিন এবং কমিউনিটি মেডিসিনের ডিফারেন্স। হিস্ট্রি অফ কমিউনিটি মেডিসিন, এখানে আর কি আছে? চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, ডিফারেন্স বিটুইন কমিউনিটি মেডিসিন এন্ড ক্লিনিক্যাল মেডিসিন, যেটা তো পড়াইছে। চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ যদি তোমরা হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, এটা তোমাদেরকে একটু ধারণা থাকতে হবে। এটার মধ্যে কয়েকটা পার্ট আছে। প্রথম হইল মেডিসিন ইন অ্যান্টিকুইটি। অ্যান্টিকুইটি মানে আদিম যুগে চিকিৎসা কিরকম ছিল, আদিম যুগের মেডিসিন কি ছিল। প্রথম ছিল প্রিমিটিভ মেডিসিন, তারপর আইলো ইন্ডিয়ান মেডিসিন, তারপর আইলো চাইনিজ মেডিসিন, তারপরে ইজিপশিয়ান মেডিসিন, তারপরে মেসোপটেমিয়ান মেডিসিন, তারপরে গ্রিক মেডিসিন, তারপরে রোমান মেডিসিন, এবং তারপরে সর্বশেষে মিডিল এজ মেডিসিন 500 থেকে 1500 এডি। এইভাবে তোমার যেগুলি ছিল এগুলি হইল সব উল্টাপাল্টা ধারণা। একজনে এক তত্ত্ব দিছে, এক সময় একজনে এক তত্ত্ব দিছে। যেমন মনে করো প্রিমিটিভ মেডিসিনে এনে বলা হয়তো সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজ। কইছে কোন আধিপত্যিক, কোন দৈবিক কারণে রোগ হয় মানুষের, সুপার ন্যাচারাল কোন দৈবিক কারণ, দেব দেবতার অভিশাপ এগুলির কারণে রোগ হয়। দেব দেবতার তো কোনো কাজ নাই মানুষের অভিশাপ দেওয়ার লেগে, তারা সবাই বসে রয়েছে, খালি অভিশাপ দিব আর রোগ হইব মানুষের। এগুলি আসলে এক সময়কার ধারণা। ইন্ডিয়ান মেডিসিন বাইর করলো আয়ুর্বেদ শাস্ত্র এবং সিদ্ধ সিস্টেম, এরা বাইর করলো। চাইনিজ মেডিসিন তারা ইমিউনাইজেশনটার প্রাথমিক পর্যায়টা তারা আবিষ্কার করলো, চাইনিজ মেডিসিন। তারপর হলো ইজিপশিয়ান মেডিসিন। ইজিপশিয়ান মেডিসিন এসে অনেক কিছু বাইর করলো, ক্যাস্টর অয়েল, টেনিক অ্যাসিড, অপিয়াম, টারপেন্টাইন, তারপরে জেনশিয়ান, সেনা, minerals and root drugs are all used by the Egyptian physician. ইজিপ্টের এরা তা এগুলি বার করলো, গাছের শিকড় টিকড় এগুলির থেকে রস টস দিয়ে ওষুধ বার করলো। এরপরে হলো মেসোপটেমিয়ান মেডিসিন। এরা কি করলো? হাম্বুরাবি মেডিকেল প্র্যাকটিসের জন্য তারা একটা কোড আবিষ্কার করলো, হাম্বুরাবি, এটার নাম দিয়েছে কোড অফ হাম্বুরাবি, বেবিলনিয়ান কোড অফ হাম্বুরাবি। এটা হলো মেডিসিনের, মেডিকেল প্র্যাকটিসের একটা ফার্স্ট কোডিফিকেশন, কোডিফাই করলো, কোড তৈরি করলো, যে এইভাবে চিকিৎসা চলবো, এইভাবে নিয়ম নিষ্ঠার ভিতরে থাকতে হইব, এগুলি সব বাদ। এরপরে আস্তে আস্তে গেল গ্রিক মেডিসিন। তখন আইলো বড় দার্শনিক হিপোক্রেটিস, দি গ্রেটেস্ট গ্রিক ফিজিশিয়ান, ইজ অফেন কল্ড দি ফাদার অফ মেডিসিন। হিপোক্রেটিস উনি ছিল সবচেয়ে বড় গ্রিক ফিজিশিয়ান, ওনাকে ফাদার অফ মেডিসিন বলা হয়। তিনি কি করলো? প্রথম কোন ডিজিজ গুলি এপিডেমিক এন্ড কোন ডিজিজ গুলি এন্ডেমিক, এটা উনি বার করে দিল, উনি এটা আবিষ্কার করলো।
তারপরে হইলো রোমান মেডিসিন। এই পাবলিক হেলথের জন্ম হইলো রোমান। পাবলিক হেলথ ওয়াজ বর্ন ইন রোম উইথ দ্য ডেভেলপমেন্ট অফ বাথস, সিওয়ার্স এন্ড অ্যাকুইডাক্টস। এই যে যত এই সুন্দর সুন্দর এই ড্রেন দেখো, নালা দেখো, হ্যাঁ, এগুলি সবকিছু এরই প্রথম। অ্যাকুইডাক্টস মানে হইলো, অ্যাকুইডাক্ট কথার অর্থ কি? অ্যাকুইডাক্ট কথার অর্থ কি? অ্যাকুইডাক্ট, AQUEDUCT, এস, অ্যাকুইডাক্ট। কি জানা আসেনি না নাই? কে পারে? লেনাটমি ফেল, লেনাটমির প্রশ্ন। অ্যাকুইডাক্ট কথার অর্থ কি? অ্যাকুইডাক্ট, হ্যাঁ, একজনে কও অ্যাকুইডাক্ট কে পারে দেখি। স্যার ক্যানেল। অ্যাকুইডাক্ট মানে হইলো এটা একটা চ্যানেল, চ্যানেল বিটুইন টু, দ্যাট ইজ কল্ড অ্যাকুইডাক্ট। যেমন অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস আছে না? আছে। অ্যাকুইডাক্ট অফ মর্গেজ। জি স্যার আছে স্যার। জি স্যার। আসেনি না নাই? ভেন্টিকুলার, এক ভেন্টিকুলার সাথে আরেক ভেন্টিকুলার যে কানেকশন, সেটাকে বলা হয় অ্যাকুইডাক্ট। তাইলে এই রোমান মেডিসিন উনি এগুলি ডেভেলপমেন্ট অফ বাথস, সিওয়ার্স এন্ড অ্যাকুইডাক্টস। এই অ্যাকুইডাক্ট আর সেই অ্যাকুইডাক্ট কিন্তু এক না। এই অ্যাকুইডাক্ট মানে হইলো নালা নর্দমা, চ্যানেল। সিওয়ার্স, সিওয়ার্স মানে সিওয়ার তো বুঝো, পায়খানার থেকে যে লাইনগুলি বাইরে গেছে, যেগুলা দিয়া পায়খানা গিয়া ট্যাঙ্কির মধ্যে পড়ে, বাইরে দূরে এক জায়গা গিয়া পড়ে, এটা কয় সিওয়ার। সিওয়ার্স, বাথস এন্ড অ্যাকুইডাক্টস, এগুলি রোমান মেডিসিন তারা ইয়া আবিষ্কার করলো। নাইলে তো মানুষ যেখানে পায়রা করছে, যেখানে খুশি তারা পায়রা করার পর ধুইছে, এগুলি সব উল্টা পাল্টা যত আছে সব করছে, রোগ ব্যাধি ছড়াইছে, আর কিছু হইলেই কইছে যে এটা দেবতার রোগ হিসাবে হয়েছে, দেবী রোগ হিসাবে হয়েছে, এই সমস্ত কথা বেড়াইছে আগে। এগুলো হইলো এই আইলো এই। তারপর হলো মিডল এজ মেডিসিন। এটা হলো ডার্ক এজ অফ মেডিসিন। কেন? বাট দি Arabs, borrowing largely from the Greek and Romans, they developed their own system of medicine known as the Unani system of medicine. এটা খেয়াল রাখবো খালি। এই ইউনানি সিস্টেম অফ মেডিসিনটা, যেটা ইউনানি ওষুধ যেগুলি আছে এখন বাজারে, ইউনানি সিস্টেম অফ মেডিসিন, এগুলি হইলো মিডিল এজে আসছিল মেডিসিন, 500 থেকে 1500 এডিতে। ইউনানি সিস্টেম মেডিসিন এই পর্যন্ত হইলো তোমার মেডিসিন ইন অ্যান্টিকুইটি। মানে কি? আদিম যুগের চিকিৎসা, আদিম যুগের মেডিসিন। প্রিমিটিভ মেডিসিন, ইন্ডিয়ান মেডিসিন, চাইনিজ মেডিসিন, ইজিপশিয়ান, মেসোপটামিয়ান, গ্রিক, রোমান, এগুলো হইলো সব, এবং মিডিল এজ মেডিসিন, এগুলি সবগুলো হইলো আগের। অ্যান্টিকুইটি মানে আদিমকালে। এরপরে সাইন্টিফিক মেডিসিন, এখন আস্তে আস্তে সাইন্টিফিক মেডিসিনের যাইতেছে। 1453 থেকে 1690 সালে থিওরি অফ কন্টাজিয়ন নামে একটা তত্ত্ব আবিষ্কার করলো ফ্র্যাকাস্টোরিয়াস। ফ্র্যাকাস্টোরিয়াস উনি এই তত্ত্বটা আবিষ্কার করলো 1453 থেকে 1600 সালের এডির মধ্যে। তারপরে স্যানিটারি ওয়াকিং হইল। গ্রেট স্যানিটারি ওয়াকিং ইজ এ হিস্টোরিক মাইলস্টোন ইন দ্য ইভলিউশন অফ মেডিসিন which took place in England in the mid-19th century and gradually spread to other countries. Sanitary ওয়াকিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে রিটেনে প্রশ্ন আছে, শর্ট নোট, রাইট শর্ট নোট অন স্যানিটারি ওয়াকিং। এটা একটা হিস্টোরিক মাইলস্টোন, এটা হিস্টোরিক একটা মাইলস্টোন, এই জন্য মেডিসিনের ইভলিউশনে একটা হিস্টোরিক মাইলস্টোন। মেডিসিনের ইভলিউশন একটা হিস্টোরিক মাইলস্টোন হইল এটা। একটা হিস্টোরিক মাইলস্টোন, মেডিসিনের ইভলিউশনে একটা হিস্টোরিক মাইলস্টোন, মনে রাখবা। এই সময় থেকে মূলত মানুষ সচেতন হয়েছে সবকিছুর ব্যাপারে, যে এই জন্য এটাকে বলা হয়েছে স্যানিটারি ওয়াকেনিং। স্যানিটারি ওয়াকেনিং, এই স্যানিটারি ওয়াকেনিংটা কিন্তু শর্ট নোট পরীক্ষাতে আসে। এটা খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এটা বইয়ের মধ্যে আছে। এখন আমি বেশি চাপ দিতেছি না, এই জন্য
যে এখন এগুলি সাফাসাফি করার দরকার নাই, এখন শুধু শুনে রাখো। স্যানিটারি ওয়ার্কিংটা হইলো 1832 সালে, গল্পটা শুনে রাখো, 1832 সালে কলেরা দেখা দিল এপিডেমিক আকারে। এখন যেরকম কোভিড এর এপিডেমিক হয়েছে, এরকম কলেরা এপিডেমিক হইলো ইংল্যান্ডে, বুঝলেন? ইংল্যান্ডে কলেরা এপিডেমিক হইলো 1832 সালে। তো 1832 সালে যখন লন্ডনে এরকম ঘটনা ঘটলো, কি জন্য ঘটলো? যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন অনেক লোক শহরে গিয়ে উঠছে কলকারখানা চাকরি করার জন্য। এটা ইন্ডাস্ট্রিয়াল একটা রিভলিউশন হয়েছে। তখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ায় বাইরের লোকগুলি গিয়া শহরে উঠছে, শহরে উঠে তারা বিভিন্ন কলকারখানায় চাকরি নিচ্ছে। আর এত লোক একসাথে চাকরি নিচ্ছে, এত লোক একসাথে থাকতেছে, তাদের মল মূত্র যত্রতত্র নিষ্কাশন করার কারণে তখন মহামারী দেখা দেয়, কলেরা এপিডেমিক হইল। কলেরা এপিডেমিক হইল কোন সালে? 1832 সালে। তখন একজন লয়ার ইংল্যান্ডের, তার নাম হইল এডউইন চ্যাডউইক। এডউইন, EDWIN, এডউইন CHADWICK, এডউইন চ্যাডউইক। উনি কি করলো? উনি একজন লয়ার, একজন আইনজীবী। উনি এই অবস্থা দেখে বললো এটা কি রে ঘটনা, এত মানুষের কলেরা হইতেছে, সরকারের কোনো খোঁজ নাই, খবর নাই, ঘটনাটা কি? এটা কোত্থেকে হয়? সরকার এটার একটা বিহিত ব্যবস্থা করানোর ব্যবস্থা করতে। তখন তিনি কি করলো? তিনি নিজেই ইনভেস্টিগেট করলো এটার কারণ। হ্যাঁ, ইনভেস্টিগেট করলো এটার কারণ। ইনহেবিটেন্টস অফ দি লার্জ টাউনস উইথ এ ভিউ টু ইমপ্রুভ দ্য কন্ডিশন আন্ডার হুইচ দে লিভড। এই যে এতগুলি মানুষ শহরের মধ্যে বসবাস করতেছে, তারা যেই অবস্থাতে বসবাস করতেছে, তাদের সেই অবস্থায় কিরকম ভাবে তারা বসবাস করতেছে, তাদের প্রয়োগ প্রণালী কিরকম, ওয়াটার সাপ্লাইটা ঠিক আছে কিনা, পায়খানা টাখানা নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, ড্রেন ট্রেন আছে কিনা, স্যানিটারি ল্যাট্রিন আছে কিনা, এগুলি উনি তদন্ত করতে থাকলো। তদন্ত করে উনি তখন দেখলো যে না, স্যানিটারি কন্ডিশনটা খুবই দুর্বল এবং পুয়ার স্যানিটারি কন্ডিশনের কারণেই কলেরাটা দেখা দিচ্ছে। উনি এটা আইডেন্টিফাই করলেন। The sanitary condition of the laboring population in Great Britain, a landmark in the history of public health, set London and other cities slowly on the way to improve housing and working conditions. Chadwick's report focused the attention of the people and the government on the urgent need to improve public health. কথা খেয়াল করো কিন্তু, কলেরা দেখা দেওয়ার পরে এই লয়ার নিজের ইচ্ছায় এগুলি সব ইনভেস্টিগেট করে দেখলো যে তারা যে এতগুলি লোক বসবাস করতেছে, তাদের বসবাস করার নমুনাটা কি, অবস্থাটা কি। তখন উনি দেখলো যে না, এখানে স্যানিটারি কন্ডিশনটা খুবই খারাপ এবং ওনার ধারণা হইলো যে স্যানিটারি কন্ডিশন পুয়ার থাকার কারণে এই কলেরা এপিডেমিকটা হয়েছে। তখন তিনি কি করলেন? তিনি একটা রিপোর্ট তৈরি করলেন, স্যানিটারি কন্ডিশন অফ দি লেবারিং পপুলেশন ইন গ্রেট ব্রিটেন, এই নাম দিয়ে। এই রিপোর্টটা জনগণের মধ্যে ছড়াই দিলেন এবং সরকারের কাছেও পাঠাইলেন। জনগণ এটা দেখে বাহবা দিল, আরে খুব সুন্দর একটা রিপোর্ট আসলে, তো এত মানুষ মারা হইতেছে, এত মানুষের কলেরা হইতেছে, কেউ তো এটা বের করতে পারলো না, এই লোকটা বের করলো, খুব ভালো জিনিস বের করছে। সরকারের চাপ দেবে, তখন সবাই মিছিল মিটিং করিয়া সরকারের ধরছে। যেমন আমাদের দেশে কিছু বের করার আগে মানব বন্ধন, এই সেই মিটিং মিছিল জ্বালাও ঘোরাও চলছে, তারপরে সরকারের দৃষ্টি আকর্ষণ হইলো, তারপরে সরকার এসে এটার একটা কিছু চিন্তা ভাবনা করলো। এইখানে এই চ্যাডউইকের রিপোর্টের উপর ভিত্তি করে, এডউইন চ্যাডউইকের রিপোর্টের উপর ভিত্তি করে সরকারের টনক লড়লো এবং কি হইলো? বললো যে filth was recognized as man's greatest enemy. Filth মানে কি? নোংরা, FILTH। Filth was recognized as man's greatest enemy. মানুষের প্রধান শত্রু হইল নোংরা আবর্জনা। And with this begin an anti-filth crusade. Crusade মানে ওই যে ক্রুশবিদ্ধ হয়ে যে মারছিল, বলে একটা ক্রুসেড তৈরি করতে হইব। কি জন্য? অ্যান্টি-ফিল্থ, এই ময়লা আবর্জনা, এই পায়খানা, হ্যাঁ, ময়লা, এগুলি যাতে যেন তেন না করতে পারে, সুন্দরভাবে যেন নিষ্কাশিত হয়, তার জন্য একটা ক্রুসেড তৈরি করতে হবে। এটার নাম হইল দি গ্রেট স্যানিটারি ওয়াকেনিং। এই ওয়াকেনিং মানে জাগরণ,
the great sanitary awakening which led to the এটার ফলশ্রুতিতে কি হইল সবচেয়ে বড় জিনিস যেটা হইল পৃথিবীর বুকে প্রথম ইংল্যান্ডে পাবলিক হেলথ অ্যাক্ট অফ 1848 ইন ইংল্যান্ড এটা এনাক্টমেন্ট হইল, ঘোষণা হইল। পাবলিক হেলথ অ্যাক্ট ঘোষণা হইল, যে পাবলিক হেলথ অ্যাক্টের আন্ডারে বলা হইল জনগণের বাসস্থান এবং জনগণের জন্য এই কি স্বাস্থ্যকর প্রণালী ঠিক রাখতে হইব, যেভাবে এটা করতে হবে। এটাকে অমান্য করলে তার জন্য তার শাস্তি হইবে। স্টেট হ্যাজ এ ডিরেক্ট রেসপন্সিবিলিটি ফর দি হেলথ অফ দি পিপল। এখানে সরকার কইল যে সরকারেরই দায়িত্ব মানুষের স্বাস্থ্য রক্ষা করা। আজকে আমরা যে স্বাস্থ্য নিয়ে আসলে হইচই করি, এই হইচই করার জন্মটা হইলো কবে? এই পাবলিক হেলথ অ্যাক্ট হইলো 1848 সালে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা পরীক্ষাতে আসবে। রাইট, শর্ট নোট ডাউন। স্যানিটারি, গ্রেট স্যানিটারি অ্যাওয়াকেনিং অথবা পাবলিক হেলথ অ্যাক্টের, ইংল্যান্ডে পাবলিক হেলথ অ্যাক্ট কিভাবে জেনারেট হইল এটা তোমাদেরকে ভালো করে। তাহলে এখন জিনিসটা সহজে বোঝা গেছে তো। 1832 সালে কলেরা এপিডেমিক হইল ইংল্যান্ডে। কি জন্য হইলো? যে অনেক শ্রমিক শ্রমজীবী মানুষ একসাথে ইংল্যান্ডে গিয়ে উঠলো, তারা কাজ করতেছে কিন্তু তাদের ভালো মানে স্বাস্থ্যকর পায়খানা পেশাবখানা নাই, ট্রেন নর্দমা কিচ্ছু নাই, তারপরে হইলো তোমার নিরাপদ পানির ব্যবস্থা নাই, যেমনি তেমনি খাইছে, যেমনি তেমনি পায়না পেশাব করছে, করার কারণে কলেরা এপিডেমিক দেখা দিচ্ছে। মানে ওইখানে কেউ কিছু কয় না, কিন্তু একজন উকিল এডুইন সে চিন্তা করলো যে এরকম দেওয়া উচিত না। সে তখন ইনভেস্টিগেট করে বাইর করলো যে ফিল্ড মানে নোংরা, ময়লা, আবর্জনা এগুলি, এবং হাউজিং, প্রপার হাউজিং না থাকার কারণে এই ইয়ের মধ্যে লেবার পপুলেশনের মধ্যে এই রোগটা দেখা। হ্যাঁ, তখন উনি কি করলো? তখন উনি খুব সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করলো। রিপোর্টটার নাম কি দিল? রিপোর্টটার নাম দিল কি? হ্যাঁ, স্যানিটারি কন্ডিশন অফ দি লেবারিং পপুলেশন ইন গ্রেট ব্রিটেন, এই নামে একটা রিপোর্ট রেডি করলো এবং এটা গভর্নমেন্টের কাছে জমা দিল। জনগণের হাতে দিল, সবাই মিলে সংগ্রাম করলো। সংগ্রাম করার পর সরকার বুঝতে পারলো যে হ্যাঁ, আমাদের কিছু করা দরকার, সরকারেরই দায়িত্ব কিছু করা, সরকার ছাড়া এটা হবে না। তখন কি করলো সরকার? এই তাদের সংসদ আছে, সংসদে বসে আইন পাশ করলো, পাবলিক হেলথ অ্যাক্ট 1848। এটা হইলো যে সরকারের দায়িত্ব মানুষের স্বাস্থ্য রক্ষা করা। এটা কিন্তু দেখবো তোমার বইয়ের মধ্যে এটা আছে দেওয়া, এটা এখান থেকে পড়ে লইবা। এটা কিন্তু রিটেনের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন, এটা ইম্পর্টেন্ট। এরপরে এই ঘটনা যখন শেষ হয়ে গেল, হ্যাঁ 1848 সালে লটও হয়ে গেল, তখন সবাই কইল যে কলেরা হয়েছিল বইলাই তো রে আজকে এই স্বাস্থ্য আইনটা হইল। তাহলে এক কাজ কর, যেমন আমাদের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি দেশটা স্বাধীন করছে বইলা ওনা স্বাধীন করার ডাক দিচ্ছে এবং সমস্ত সংগ্রাম অর্গানাইজ করছে এবং এটাকে বাস্তবে রূপান্তরিত করছে এবং করার পরে দেশটাকে একটা ফর্মে দাঁড়া করাই দিছে। এই জন্য ওনারে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, ওনার বলি আমরা জাতির পিতা। এই জাতিটার পিতা হইল উনি। তদ্রুপ কলেরাকে বলা হয়েছে কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক হেলথ। এটাও পরীক্ষাতে আসে, ওয়াই কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক হেলথ, এক্সপ্লেইন, অথবা কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক হেলথ, এক্সপ্লেইন। এরকম ভাবে রিটেনে প্রশ্ন দেয়, প্রশ্ন করলেই দেখবে এটা আছে। তাহলে এটাও তোমাদেরকে পড়তে হবে। কলেরা হুইচ ইজ অফেন কল দি ফাদার অফ পাবলিক হেলথ appeared time and again in the western world during the 19th century. পাশ্চাত্য দেশে 19শ শতাব্দীতে এই কলেরা দেখা দিল এবং জন স্নো নামে একজন ইংলিশ এপিডেমিওলজিস্ট এটা স্টাডি করলো, দি এপিডেমিওলজি অফ দি কলেরা ইন লন্ডন। 1948 থেকে 1854 সাল পর্যন্ত এই 6 বছর তিনি কি করলো? এটা স্টাডি করলো। কি স্টাডি করলো? এপিডেমিওলজি অফ কলেরা, কলেরার
এপিডেমিওলজি স্টাডি করলো এবং এস্টাবলিশ দ্য রোল অফ পলিউটেড ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য স্প্রেড অফ কলেরা। উনি এস্টাবলিশ করলো, প্রমাণ করছে ওনার রিপোর্টে, ওনার গবেষণায়, যে পলিউটেড ওয়াটার, দূষিত পানি এই কলেরার কারণ। রোল অফ পলিউটেড ওয়াটার, রোল অফ এস্টাবলিশ দি রোল অফ পলিউটেড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার ইন দি স্প্রেড অফ কলেরা। কলেরা বিস্তার লাভ করার জন্য কারণ হইল একমাত্র কইল পলিউটেড ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে যখন ওনার রিপোর্ট 54 সালে শেষ হইল, 1856 সালে উইলিয়াম বাট নামে আরেকজন এরকম পাইওনিয়ার, আরেকজন এরকম বৈজ্ঞানিক, উনি কি করলো, আউটব্রেক অফ টাইফয়েড ফিভার ইন দ্য রুরাল নর্থ অফ ইংল্যান্ড। ইংল্যান্ডে এই টাইফয়েড ফিভারের আউটব্রেক হইলো। আউটব্রেক মানে হইলো মহামারী, যেমন এখন হয়েছে কোভিড আউটব্রেক, এরকম ইংল্যান্ডে তখন আউটব্রেক হইলো কার? আউটব্রেক হইলো টাইফয়েডের। তখন উনি আউটব্রেকটা অ্যানালাইসিস করে দেখলো যে এটা নট বাই মিয়াজমা এন্ড সুয়ার, কইছে যে এটা দূষিত বাতাস বা কোনো সুয়ারের গ্যাস থেকে এটা হয় নাই। These two conditions were all the more remarkable when one coincides with the causative agent of the cholera and typhoid fever were not identified. Then came the demand from people for clean water. At that time, the Thames was both a source of drinking water and the depository of Suez. উনি কি আবিষ্কার করলো? উনি আবিষ্কার করলো যে এই পানিটার মধ্যে সব ভেজাল। এই পানির মূল, এই টাইফয়েডের মূল কারণ হইল এই পানি, 1 নম্বর। 2 নম্বর কইলো সুয়েজ। এই যে সুয়েজ মানে আমরা যখন পড়ামো পরে সুয়েজ কি, সুলেজ কি, এটি ফাইনার সাথে সম্পর্কিত। সুয়েজ, এই সুয়েজটার সাথে এবং পানির সাথে সম্পর্ক হইল টাইফয়েড। A comprehensive piece of legislation was brought into force in England, the Public Health Act of 1875 for the control of man's physical environment. 1875 সালে একটা পাবলিক হেলথ অ্যাক্ট তৈরি হইল, একটা পাবলিক হেলথ অ্যাক্ট তৈরি হইল। এই 1875 সালে পাবলিক হেলথ অ্যাক্ট তৈরি হইল এই ওনার আরেকটা রিপোর্টের পরে। তাইলে কয়টা রিপোর্ট হইলো? প্রথম পাইলাম আমরা 1 নম্বর রিপোর্ট দিল কে? এডুইন চ্যাডউইক, উনি দিল রিপোর্ট। তারপরে দিল কে? জন স্নো। তারপরে দিল কে? উইলিয়াম বাট। দেওয়ার পরে এই সবগুলো রিপোর্ট একত্র হইয়া পাবলিক হেলথ অ্যাক্ট অফ 1875 ফর দ্য কন্ট্রোল অফ ম্যানস ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল অ্যাক্টটা তৈরি হইল। আগে হইলো পাবলিক হেলথ অ্যাক্ট, পরে হইলো এনভায়রনমেন্টাল অ্যাক্ট 1875 সালে। তারপরে কে এলো? স্যার জন সিমন, দি ফার্স্ট মেডিকেল অফিসার অফ হেলথ অফ লন্ডন। এটা ছিল প্রথম মেডিকেল অফিসার লন্ডন। বিকেম দি of the rest of the world. The 1880 থেকে 1920 is often called the disease control phase. এটা আইএ শর্ট নোট, রাইট? শর্ট নোট অন ডিজিজ কন্ট্রোল ফেজ। তাহলে ডিজিজ কন্ট্রোল ফেজটা কোন সাল থেকে কোন সাল? 1880 থেকে 1920 সাল। এবং এই ফেজে প্রথম মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত হইলেন কে? প্রথম মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত হইলেন, ওনার নাম কি কইলাম? স্যার জন সিমন। উনি মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত হইলেন। Efforts were directed entirely toward general cleanliness, garbage and refuse disposal. Quarantine conventions were held to certain diseases. এর মানে উনি কয়টা জিনিসে তখন প্রস্তাব দিল এবং কয়টা জিনিস তখন সরকার করার জন্য পদক্ষেপ গ্রহণ করলো। 1 নম্বর হলো কি? জেনারেল ক্লিনলিনেস, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ময়লা আবর্জনা যত্রতত্র ফালানো যাবে না, এবং বলছে যদি কেউ এরকম অসুখ হয় তাহলে তারা আলাদা করে রাখতে হবে, আটকে রাখতে হবে। কোয়ারেন্টাইন কনভেনশন, এই কয়টা জিনিস তিনি বার করবেন। The development of public health movement in America follows closely the English pattern in 1850. 1850 সালে আমেরিকা তো পাবলিক হেলথের মুভমেন্ট আন্দোলন হইল।
Limuel Shanak, a bookseller and publisher, published his report on the health condition. এগুলি অনেক ইতিহাস, এগুলি করার দরকার নাই। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইলো why cholera is called the father of public health, তারপর হইলো great sanitary awakening, why short note on great sanitary awakening। এই দুইটা হইলো এই চ্যাপ্টারটা থেকে রিটেনের জন্য প্রশ্ন। আমাদের সময় কম, হাতে আছে আর কতক্ষণ? আমাদের হাতে আছে আর 6 মিনিট। তাহলে এটা তোমাদেরকে পড়তে হবে কি যেটা চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, এটা তোমাদেরকে পড়তে হবে। ডিজিজ কন্ট্রোল, প্রথম হইলো ডিজিজ কন্ট্রোল ফেজ, তারপর হইলো আমরা পরে আসতেছি এটা সামনের দিনে আমি এটা পড়াবো। ডিজিজ কন্ট্রোল ফেজ, তারপর হইলো হেলথ প্রমোশনাল ফেজ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ, হেলথ ফর অল ফেজ। এই চারটা ফেজে কি হইলো কলেরা ইজ কল্ড দি ফাদার অফ পাবলিক হেলথ বিকজ an English epidemiologist John Snow studies আছে why cholera is called the father of public health। যে তোমাদের নোটবইয়ের মধ্যে আছে দেখবা সুন্দর করে লেখা আছে why cholera is called the father of public health, এই জানতে করে নিবা। তারপরে আমি সামনের দিন খুব সহজ করে পড়াই দেবো এটা চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ। পাবলিক হেলথের পরিবর্তিত ধারণা, আগে আসল ধারণা একরকম, এরপরে ধারণা চারটে ধাপে ধারণা 4 রকম হয়েছে। 1880 থেকে 1920 সাল হয়েছে ডিজিজ কন্ট্রোল ফেজ, তারপরে 1920 থেকে 1960 সালের মধ্যে হয়েছে হেলথ প্রমোশনাল ফেজ, 1960 থেকে 1980 পর্যন্ত হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ, তারপরে 1981 থেকে 2000 সাল পর্যন্ত হয়েছে হেলথ ফর অল ফেজ। 4টা ফেজে এই ধারণাটা আমাদের কার্যকরী হয়েছে। এটা আমরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট শর্ট নোট অন চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, অথবা এখান থেকে প্রশ্ন আইয়া ডেসক্রাইব ব্রিফলি দ্য ডিজিজ কন্ট্রোল ফেজ, অথবা narrate the changing concept of the public health, write down the changing concept of the public health and narrate the 4th phase। এরকম করে দেয়। একটা ফেজের নাম করতে হইব, সময়টা লিখতে হইব, কোন ফেজে কি হয়েছে না হয়েছে এটা লিখতে হইব, যে কোনো একটা ফেজের বর্ণনা চাই, এটা পড়তে হবে। এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য এটা আমরা পড়বো সামনে। তাহলে আজকে যে শুনলা এর মধ্যে কি কি কোনো প্রশ্ন আছে তোমাদের? কোন প্রশ্ন আছে নি? স্যার মাথার মধ্যে অ্যানাটমি ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি ছাড়া কিচ্ছু নাই আমার, এটাই তো উত্তর নাকি? এটা না, এটা স্বভাবত আমরা যখন পড়ছি তখন আমরা এরকম আছি, আমরা তো তখন তো এরকম ক্লাস বসে থাকতো না, ক্লাস চলতেই থাকতো। সেকেন্ড ইয়ার ফার্স্ট না করতে করতে থার্ড ইয়ারের পরীক্ষা মানে কি পড়া আরম্ভ হয়ে গেছে, আবার থার্ড ইয়ার ফার্স্ট না করতে করতে ফোর্থ ইয়ারের পড়া চলতেছে, ফোর্থ ইয়ার ফার্স্ট না করতে করতে ফিফথ ইয়ারের পড়া চলতেছে, পড়া চলতেই আছে, পরীক্ষা হইতেই আছে। আমাদের সময় এরকম হয়েছিল, এলিকে এটার নাম হইলো অনগোয়িং, চলতে আছে, এটা কোনো ই নাই, বিরাম নাই। এখনো এটা অনগোয়িং সিস্টেমে গেছে কি আবার, এখন এটা চলতে থাকবো, তোমরা শুনতে থাকো। এই একটা ধারণা তো হয়ে যাবো আজকে, যে কইছিল তো যে কি একটা জানি কইছিল কলেরা ইজ কল্ড দি ফাদার অফ পাবলিক হেলথ, এই কথাটা মনে থাকলেও তো অনেক হয়ে গেল। এবারে কইছিল যে চাডউইক এডুইন এরকম উকিলে এই পাবলিক হেলথ অ্যাক্টের জন্ম দেওয়া হয়েছে, এতে ইনভেস্টিগেট করছে। একটু মনে রাখলে তো অনেক মনে হয়ে গেল আজকের পড়া। কমিউনিটি কারে কয় এটা শুনলাম, কমিউনিটি মেডিসিন কারে কয়, পাবলিক হেলথ কারে কয়, সোশ্যাল মেডিসিন কারে বলে, এগুলি মোটামুটি আমরা একটু শুনলাম। তাহলে আমাদের আর 2 মিনিট আছে, দেখো কিছু আসেনি বলার? ওরা কি বোঝা যায়নি? আমার পড়া বোঝা যায় নাকি অন্য স্টাইলে পড়াইতে হইব আবার? জি স্যার বোঝা যায়, নাকি নোট দেখে দেখে পড়াইতে হইব? না স্যার এখন ঠিক আছে স্যার। আমরা তো সততা হাকির মতো পড়াই, এই লেখ এই শোন এই কর পরে 1 বছর পরে আর কিছু মনে থাকে না, বুঝলে কিছু না কিছু মনে থাকে, বুঝতে হইব সবকিছু, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে। পরীক্ষার সময় অনেক সময় ছাত্র ডেফিনেশন পারে না, তুই এটা বুঝা আমারে, কি বুঝছো এটা আমার বুঝাই দে, যদি বুঝাইতে পারো তো আমারে, আমি মানলাম তোর পড়া যা হয়েছে।
তখন বাংলায় কইলে আমি মানি, ঠিক আছে, বাংলায় কইলে আমি মানছি। এক্সটার্নাল কি মেডিসিন কি বাংলায় লিখছি না, বলে না সে বুঝছে কিনা আমি আগে দেখি, তার কনসেপ্ট ক্লিয়ার কিনা আমি আগে দেখি, তার দরকার কনসেপ্ট, তার এইগুলি মুখস্থ করে কি লাভ হইব ভবিষ্যতে, তার মনে থাকতে হইব জিনিস। ঠিক আছে, আমরা এখানে রাখলাম। সামনের দিকে আমরা সামনের বৃহস্পতিবার তো আমার নাই, সামনের বৃহস্পতিবার হইলো সাবা, এর পরের বৃহস্পতিবার আবার আমার সাথে কথা হবে তোমাদেরকে ধন্যবাদ জানানো হইলো, তোমরা শুনছ ধৈর্য সহকারে এবং শুনবা, শুনলেই করা হয়ে যাবে। এখানে আমাদের শেষ সময় 1 মিনিট আছে, আমি এখানে রাখলাম। ঠিক আছে, এ পর্যন্ত থাকুক আজকে। রে সুমন, তোর মেহমান আইসে রে, তুই একদম নাকি বৃষ্টির লেগে বাজছে? বৃষ্টি এসে দেখে বাজছে নি মেহমান